6 মাস 15 টাকা দরে 30 কেজি করে চাল পাবে 55 লাখ পরিবার, জানালেন উপদেষ্টা। 4 লাখ টন আমদানির সিদ্ধান্ত। নোয়াখালী লক্ষ্মীপুরে 2 সপ্তাহেও কমেনি জলাবদ্ধতা, বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। ফেনীতে ক্ষতিগ্রস্ত 126 গ্রামীণ সড়ক। এবং অনূর্ধ্ব 20 নারী সাফে বিকেল 3টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। জিতে শীর্ষস্থান মজবুত করতে চায় স্বাগতিকরা। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছি পুরো খবরে। মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল কর্মসূচি করবে স্বেচ্ছাসেবক দল। বিকেল 3টায় রাজধানীর নয়াপল্টনে এই কর্মসূচি শুরু হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে পল্টন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত আলম, বিকেল 3টায় তো নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে স্বেচ্ছাসেবক দল। এই মুহূর্তে সেই এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন সেখানকার? আপনি যেমনটি বলছিলেন যে আজ বিকেল 3টা থেকে স্বেচ্ছাসেবক দলের একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে, অর্থাৎ যে বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি যে পুরান ঢাকার মিটফোর্ডের সোহাগ হত্যার ঘটনা সহ সারা দেশের যে অরাজকতা রয়েছে, আইন শৃঙ্খলার বিনষ্ট একটি পরিবেশ রয়েছে এবং চারপাশে যে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং প্রশাসনের যে একটি নির্লিপ্ততা রয়েছে, সার্বিক বিষয়কে ঘিরে আজ এই সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দল এই বিক্ষোভ কর্মসূচি আজকে 3টা থেকে শুরু করবে। যেহেতু 3টায় শুরু হবার কথা রয়েছে, সেই জায়গা থেকে আজ কিছুক্ষণ আগেই বৃষ্টিজনিত কারণে তেমন একটা জমায়েত এখনো হয়নি, তবে খুব দ্রুতই এই জমায়েত শুরু হবে। আমি একটু দেখাচ্ছি আপনাকে যে মঞ্চ প্রস্তুত রয়েছে এবং মঞ্চের কাজ চলছে এবং কিছু কিছু নেতাকর্মীরা কিন্তু এখন এখানে উপস্থিত হয়েছেন। ঢাকা দক্ষিণ এবং উত্তরের কেউ কেউ এখনো আসছেন, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বা খবর নিয়েছি তারা পথে প্রতিমধ্যে রয়েছেন। বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে নয়াপল্টনে এসে পৌঁছাবেন বলে উপস্থিত যে নেতাকর্মীরা রয়েছে তারা বিষয়টি জানিয়েছেন। আর মঞ্চ প্রস্তুত রয়েছে আজকে এই স্বেচ্ছাসেবক যে দলের যে কর্মসূচি রয়েছে, সেখানে যুগ্ম মহাসচিব দলের হাবিবুন নবী খান সোহেল উনি যোগ দিবেন এবং এছাড়া ঢাকা উত্তর এবং দক্ষিণের অনেক নেতা কর্মী এসে যোগ দিবেন। তাদের দাবি যে এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে, অরাজক পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির অবসান সরকারকে ঘটাতে হবে এবং সরকারকে দায়িত্ব নিতে হবে এই রাষ্ট্রের মানুষের নিরাপত্তার এবং মানুষের যে কর্মস্থল থেকে শুরু করে সার্বিক যে হত্যাকাণ্ড সহ ছিনতাইয়ের ঘটনা চলছে, সার্বিক বিষয়গুলোকে সরকারকে দায়িত্ব নিতে হবে। সরকার অনেকটা নির্লিপ্ত বলে তারা অভিযোগ করছেন। কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা এসে পৌঁছে যাবেন এখানে, সেই অপেক্ষায় রয়েছেন এই বিভিন্ন নেতাকর্মীরা এবং চারপাশ থেকে অর্থাৎ নয়াপল্টনের আশপাশ থেকেও এই মুহূর্তে গুচ্ছ গুচ্ছ দল এসে নয়াপল্টনে জড়ো হচ্ছে। তো এর পরবর্তীতে আসলে 3টার মধ্যেই সমাবেশ কার্যক্রম শুরু হবে বলে তারা জানিয়েছেন। রাজধানী নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম। আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত 6 নম্বর আসামি নান্নু। বন্দর এলাকা থেকে রাত 1টায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোহাগ হত্যায় রোববার গ্রেপ্তার 2 আসামিকে 4 দিনের রিমান্ডে পাঠায় আদালত। এই ঘটনায় এ পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানীর লালবাগ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আসামি তারেক রহমান রবিন অস্ত্র মামলায় স্বীকারোক্তি দিয়েছে। বুধবার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে 19 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বোন। 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবুসহ 49 আসামির সবার খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি বৃহস্পতিবার। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সকালে এই দিন নির্ধারণ করেন। এর আগে গত বছরের 1 ডিসেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবুসহ 19 জনের মৃত্যুদণ্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান
তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন এবং ১১ জনের বিভিন্ন মেয়াদের দণ্ড মওকুফ করে রায় দেয় হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করলে গত ১ জুন তা মঞ্জুর করে আপিলের অনুমতি দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সমাবেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে দলটির নেতাকর্মী সহ ২৪ জন নিহত হন, আহত হন কয়েকশো নেতাকর্মী। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সঙ্গে আরও থাকছে। গত অর্থ বছরে ১ টাকাও কর পরিশোধ করেননি ৩০ লাখ করদাতা, রিটার্ন জমা দেননি ৭২ লাখ টিআইএন কার্ডধারী। খুলনায় রেললাইনের উপর ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ৬। ৫ ঘণ্টা পর সারা দেশের সাথে রেল যোগাযোগ চালু। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার ও উন্নয়ন কাজের প্রশংসা করেন। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এছাড়াও বাংলাদেশে নারীর ক্ষমতায়নে অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন জোহানেস জাট। আলোচনায় জুলাই অভ্যুত্থানের নানা বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস জুলাই উত্তরণে তরুণদের ভূমিকা তুলে ধরার পাশাপাশি তরুণদের নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের কথা জানান। দেশের ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্যে থাকা প্রধান শিক্ষক পদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে নির্দেশ দেন তিনি। বৈঠকে শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশও দেন তিনি। এক্ষেত্রে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও সুযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। শিক্ষক বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন অধ্যাপক ইউনূস। এছাড়া মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা রেখে স্কুলের অবকাঠামো নির্মাণে নারীবান্ধব পরিকল্পনায় গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। এছাড়া সব প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা। আগস্ট থেকে দেশের ৫৫ লাখ দরিদ্র ও নিম্ন আয়ের পরিবার ১৫ টাকা দরে মাসে ৩০ কেজি করে চাল পাবে। ৬ মাস এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। উপদেষ্টা বলেন, ঘাটতি মেটাতে ৪ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। সরকার দরিদ্র জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিয়মিতভাবে কাজ করছে। আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। সরকারি পরিকল্পনা অনুযায়ী চাল দেয়া হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর, এই ৪ মাস। এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার বিতরণ করা হবে ফেব্রুয়ারি ও মার্চ মাসে চাল। খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বন্যার প্রভাব মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে বলে জানান উপদেষ্টা। আমরা প্রত্যেকটা পরিবার ৩০ কেজি করে, গতবার ৫০ লাখ পরিবার পেতেন, মাননীয় অর্থ উপদেষ্টা এটাকে এবার ৫৫ লাখ করে দিয়েছেন। এই ৫৫ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে ৬ মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত পাবে আমাদের বর্তমান পরিকল্পনা অনুসারে। এরপর ডিসেম্বর, জানুয়ারি পাবে না, আবার ফেব্রুয়ারি, মার্চ পাবে। এইভাবে এটা হবে। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, ৬ মাস এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তো তাদের আসলে এই কর্মসূচি চালানোর পরিকল্পনাটা আসলে কিভাবে সাজানো হয়েছে আমাদের জানাবেন বিস্তারিত। দেখেন, দেশের দরিদ্র জনগোষ্ঠীর যাতে খাদ্যাভাব না হয় সেজন্য সরকার অনেক আগ থেকে এই কাজ চালিয়ে আসছে। এবার এই ব্যক্তিটা আরো বাড়ানো হলো। এর আগে ৫০ লাখ মানুষকে এর আওতায় আনা হয়েছে। এবার সরকার আরো ৫ লাখ মানুষকে এই খাদ্য কর্মসূচির আওতায় এনেছে এবং একই সাথে আগে ৫ মাস খাদ্য সহায়তা দেওয়া হতো, এবার ৬ মাস এই খাদ্য সহায়তা দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববাজারে চালের দাম কিছুটা কমেছে বলে আমাদেরকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন এবং সেই সাথে
4 লাখ মেট্রিক টন চাল আগাম বন্যার সতর্কতা হিসেবে তারা ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে দেশের বাজার থেকে সরকার 5 লাখ মেট্রিক টন চাল কিনবেন বলেও আমাদেরকে জানিয়েছেন। এই যে চালটা সরকারের কাছে আসবে সেখান থেকেই আসলে এই খাদ্য বান্ধব কর্মসূচির যে অংশ সেটিও কিছুটা সেই জায়গা থেকে ম্যানেজ করা হবে। সরকার আমন, বোরো, আউশ এই 3 ধরনের খাদ্য চাল কিন্তু সংগ্রহ করে থাকে দেশের বাজার থেকে। সেই সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটিও কিন্তু চলমান রয়েছে। এর আগে কিন্তু সরকার আমন সংগ্রহ করেছে, এরপরে আউশ এবং বোরো এই যে অন্য সিজনগুলোতে এগুলার কিন্তু যে লক্ষ্যমাত্রা রয়েছে সরকার সেই অনুযায়ী সেই লক্ষ্যমাত্রা পূরণের জন্য আমরা গণমাধ্যম কর্মীরা জানতে চেয়েছিলাম যে পরবর্তীতে আসলে কোন ধান এবং চাল এবং সরকার কিভাবে এটা কিনবে সেই বিষয়টা জানানোর জন্য সেখানে কিন্তু আমাদেরকে এই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের থেকে জানানো হয়েছে সরকারের যে চলমান কর্মসূচিগুলো রয়েছে সেই চলমান কর্মসূচিগুলো অব্যাহত থাকবে। একই সাথে আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি যে এই সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে একটি বিষয় সিদ্ধান্ত হয়েছে বিগত সরকারের আমলে যে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্টগুলো হয়েছে বিভিন্ন দেশের সাথে, বিভিন্ন কোম্পানির সাথে, সেই বিষয়গুলো নিয়ে সরকার কিন্তু নতুন করে পুনর্বিবেচনা করবেন। হাইকোর্টের একটি নির্দেশনা পাওয়া গিয়েছে এবং সেটি আইনি ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি অসংলগ্ন যে চুক্তিগুলো রয়েছে সেগুলো বাতিল করা হবে। একই সাথে এই ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে গণভবনকে জুলাই জাদুঘর হিসাবে কিন্তু সেটি অনুমোদন দেওয়া হয়েছে এবং এর জন্য 111 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং 5ই আগস্ট এই জাদুঘরের উদ্বোধন হবে বলে আমাদের কিন্তু অর্থ উপদেষ্টা জানিয়েছেন। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। বছরের ব্যবধানে চালের দাম বেড়েছে 15% বেশি, আর এক মাসেই মানভিত্তিক কেজিতে দাম বেড়েছে 3 থেকে 8 টাকা। পাইকারি বিক্রেতারা বলছেন নতুন চালের ভরা মৌসুমে বাজারে এমন অস্থিরতা আগে দেখা যায়নি। তাদের দাবি চাল সরবরাহ কমিয়েছেন মিলাররা। খাদ্য উপদেষ্টা জানান বাজারে নজরদারি আছে, ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হলেই দাম কমবে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের আড়তগুলোতে থরে থরে সাজানো নতুন চালের বস্তা, কিন্তু অন্য বছরের মতো দামে বোরো মৌসুমের চালের ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো এক মাসে প্রতি কেজি নাজির, মিনিকেটের মতো সরু চালের দাম বেড়েছে 7 টাকা। এ সময় আটাশ, গুটি স্বর্ণা ও অন্যান্য মোটা চালের কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। সুপরিচিত ব্র্যান্ডের চালের দামই বেড়েছে সবচেয়ে বেশি। কোরবানি ঈদে আর এই মাসে মনে করলেন চিকন চালের উপরে 8-9 টাকা, আর যেটা মোটা আমাদের একদম মোটা হাইব্রিড বা একটু চিকন পাইজাম বলে এগুলো 4-5 টাকা বাড়ছে। অর্ডার তো নেই, অর্ডার ক্যান্সেল করে না। অর্ডার দিলে অর্ডার নেয়, চাল 2 সপ্তাহ পরে যদি নেন তাহলে টাকা টিটি করে, না যদি না নেন তাহলে থাক। মারে কি 25 পয়সা, আটা না 1 টাকা 1.5 টাকা এরকম করে। এবার বাইরে গেছে একদম 1 আট আসছে 5-7 টাকা 8 টাকা, চিকন চালটা বেশি বাড়ছে। বাজার পর্যবেক্ষণে দেখা যায় বছরের ব্যবধানে সরু চালের কেজিতে বেড়েছে 10 থেকে 14 টাকা, আর মোটা চালের দাম বেড়েছে 7 টাকা পর্যন্ত। দীর্ঘ সময়ের বাড়তি দামে নিম্ন আয়ের মানুষ পড়েছেন চাপে। দোকানদারের বেচা কেনা কমে গেছে, আমাদেরও ইনকাম কমে গেছে। আমাদের খরচও বাড়তি, যে ইনকাম হয় তাতে আমাদের সংসার চলে না। 1 সপ্তাহে চাল কিনছি মিনিকেট, তখন ছিল আরো 200 টাকা কম, আজকে নিতে আসছি 200 টাকা আরো বেশি। তবে বাজারে চালের দাম চড়া মানতে নারাজ খাদ্য উপদেষ্টা। তার মতে বোরো মৌসুমে সরকারের চাল সংগ্রহের প্রভাবে দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সামান্য কিছু বেড়েছে, প্রতি বছরের জিনিসপত্রের দাম কিছু কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি। আমরা আগামী মাস থেকে ইনশাল্লাহ ওএমএস চালু করব, তারপরে আপনার নিরাপদ খাদ্য বান্ধব কর্মসূচি চালু করব, এতে করতে মার্কেটে ডিমান্ড কমবে। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে জুলাই মাসের শুরুতে সরকারি গুদামে চালের মজুদ 15,41,000 টন, যা গত বছরের একই সময়ের চেয়ে 4,81,000 টন বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফায় বৈঠক চলছে। সকাল 10:30 থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে 2 কক্ষের পার্লামেন্ট, সংবিধান সংশোধন ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা চলছে। এর আগে সোমবার মূল আলোচনা হয় নারী আসনে নির্বাচন পদ্ধতি এবং 2 কক্ষের সংসদের উচ্চ কক্ষের গঠন নিয়ে। তবে এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো।
100টি নারী আসনে সরাসরি ভোটের বিপক্ষে বিএনপি। উচ্চকক্ষের প্রতিনিধি দলীয়ভাবে নির্ধারণ চায় দলটি। তবে দুই ক্ষেত্রেই সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে জামায়াত এবং এনসিপি। সংস্কার আলোচনায় মত ভিন্নতা থাকলেও চলতি মাসের মধ্যেই জাতীয় সনদের বিষয়ে সবাই একমত হবে বলেও আশাবাদী ঐকমত্য কমিশন। সোমবারের আলোচনায় ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল অংশ নেয়। ইতিমধ্যেই একমত হয়েছি। কিছু বিষয়ে আপনারা প্রাথমিক পর্যায়ের আলোচনায় একমত হয়েছেন, আর কিছু নিষ্পত্তিহীন অবস্থায় আছে, এগুলো আমরা আলোচনা করব। আগামী কয়েকদিনের মধ্যে আলোচনায় আমাদেরকে এই সমস্ত বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমরা যেন আমাদের প্রত্যেকের দায় এবং দায়িত্ব অনুভব করি। ঐকমত্য কমিশনের সংলাপের ফাঁকে কথা বলছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তো আজকে যে ডিসিশনটা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পিআর অর পিআর নয় এরকম আলোচনাতে চলে রোববার সিদ্ধান্ত হিসেবে এই ব্যাপারে চূড়ান্ত রায় দেবে। আর বাকিগুলো যদি এরকম আস্তে আস্তে এইভাবে থাকতে থাকে, কমিশন উইল টেক সাম ডিসিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এতক্ষণ জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ তাহেরের বক্তব্য শুনছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। খুলনায় ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনায় 5 ঘন্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রাত 1:45টায় স্বাভাবিক হয় রেল চলাচল। এই দুর্ঘটনায় নিহত হন ট্রেনের এক যাত্রী, আহত আরও 6 জন। রেল লাইনের উপর একটি ট্রাক নষ্ট হলে এই দুর্ঘটনা ঘটে। সোমবার রাত 8:45টায় খুলনা নগরীর আফিলগেট রেল ক্রসিংয়ে পৌঁছালে একটি ট্রাকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সে সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা ট্রেনটি রেল লাইনের ওপর বন্ধ হয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। ট্রাকটিকে বেশ কিছু দূর টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেনটি। এ সময় ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের একটি বগি। হতাহত হন বেশ কয়েকজন ট্রেন যাত্রী। দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই দুর্ঘটনার জন্য গেটম্যানকে দায়ী করছেন স্থানীয়রা। স্টার্ট বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক লোকজন ছিল, 10-15 জন আসে ঠেলাঠেলি করা হয়েছে, করা হলে ওই ট্রেক আর ব্যাকে আসতে পারেনি। ট্রেন যখনই আসে গেছে তখন ট্রাকের লোকজন যা ছিল তারা দূরে দূরে সরে চলে গেছে। ট্রেনে এসে দেশে বাড়ি, ট্রেনটা দেখা যাচ্ছে ইস্টার্ন গেট থেকে আসতেছে, কিন্তু লাইন মানে এরকম গাফিলতি করছে বলে আমার মনে হয়। খবর পেয়ে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরিয়ে নেওয়ার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। কয়েকজন হতাহত রোগী পাওয়া যায়, একজন ট্রাকের নিচ থেকে এবং আরো 6 জন ট্রেনের যে বগি আছে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মানে ঘটছিল 7:45, সেক্ষেত্রে 12:50 অর্থাৎ 5 ঘন্টা 5 মিনিট পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষে রাত 1:45টায় সারা দেশের সঙ্গে স্বাভাবিক হয় খুলনার রেল যোগাযোগ। এরপর নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর খুলনা থেকে ছেড়ে আসে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বা টিআইএন নেয়ার পরেও গত অর্থ বছরে আয়কর রিটার্ন দাখিল করেনি প্রায় 72 লাখ করদাতা। এছাড়া রিটার্ন দাখিল করলেও কোনো আয়কর পরিশোধ করেননি 30 লাখ করদাতা, জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার জুলাই মাসে রাজস্ব আহরণ পর্যালোচনা সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় আয়কর আদায় বাড়াতে রিটার্ন না দেয় 72 লাখ এবং আয়কর বিবরণী দেওয়ার পরও পরিশোধ না করা 30 লাখ করদাতাকে নিয়ে কাজ করার নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। এই 1 কোটি করদাতার কাছ থেকে তাদের সামর্থ্য অনুযায়ী কর আদায় করতে পারলে আয়কর খাতে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে জানান তিনি। পাশাপাশি নতুন করদাতা খুঁজে বের করতে জরিপ কার্যক্রম জোরদারের নির্দেশও দেন এনবিআর চেয়ারম্যান। কিছু ই-কমার্স এবং ক্রাউড ফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার ঘটনা বেড়েছে। তাই এসব প্রতিষ্ঠানে অর্থ ও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, কিছু ই-কমার্স, ব্যবসায়িক প্ল্যাটফর্ম এবং ক্রাউড ফান্ডিং ভিত্তিক প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে উচ্চ রিটার্নের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করছে। এর মাধ্যমে অনেক সময় ব্যক্তিগত তথ্য জালিয়াতি করে হজ, সোশ্যাল সেফটি নেট, ভাতা বা ভুয়া সরকারি প্রণোদনার নামে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। তাই এ ধরনের প্রতারক প্রতিষ্ঠানের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেনের বিষয়ে সতর্ক থাকতে হবে। যদি কেউ এ ধরনের লেনদেনে জড়িয়ে ক্ষতিগ্রস্ত হন তবে এর দায়ভার সম্পূর্ণভাবে তার উপর বর্তাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নোয়াখালী ও লক্ষ্মীপুরে 2 সপ্তাহেও কমেনি জলাবদ্ধতার দুর্ভোগ। এর মধ্যে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় ভোগান্তি বেড়েছে প্লাবিত এলাকায়। আবহাওয়া অফিসের তথ্য মতে ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় নোয়াখালীর মাইজদিতে 44 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এদিকে জেলার কবিরহাট, কোম্পানিগঞ্জ, বেগমগঞ্জ, সেনবাগ ও সদর উপজেলার বাড়িঘর ও সড়ক ডুবে থাকায় ভোগান্তিতে স্থানীয়রা। 5 উপজেলায় এখনও পানিবন্দী প্রায় 90,000 মানুষ। লক্ষ্মীপুর সদর, রামগতি এবং কোমলনগরের উপকূলীয় এলাকা থেকে পানি নামতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। এছাড়া এখনও জেলা শহরের অনেক এলাকায় বাসাবাড়ি এবং সড়ক তলিয়ে রয়েছে। লক্ষ্মীপুর রামগতি সড়কের পূর্ব পাশের খালটি দ্রুত পরিষ্কার না করলে দুর্ভোগ বাড়বে কয়েক গুণ বলছেন স্থানীয়রা। রাস্তাঘাট, বাড়িঘর দুয়ার সব ডুবে গেছে। আমরা এখন জলাবদ্ধতার ভিতরে আটকে রয়েছি। বর্ষা মৌসুমে পানি অবরুদ্ধ হয়ে এই এলাকার মানুষের দুর্ভোগের আর শেষ নেই। মাছ চলে গেছে, আরো এরকম পাঁচটা পুকুর আছে, সব মাছ চলে গেছে। ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বেশিরভাগ এলাকা থেকে পানি নামলেও কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে। ভেসে উঠছে ক্ষতচিহ্ন। মাথা গোজার ঠাঁই হারিয়ে নিঃস্ব অনেক পরিবার। এবারে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 126টি গ্রামীণ সড়ক। ঋণ নিয়ে 3 লাখ টাকা দিয়ে বাড়ি করেছিলেন ফেনীর পরশুরামের চিথুলিয়া ইউনিয়নের উত্তর ধনিকুণ্ডা গ্রামের ধোপাবাড়ির বিমল দাস। বন্যার পানির তীব্র স্রোতে তার ঘরটি মিশে গেছে মাটির সঙ্গে। মাথা গোজার ঠাঁই হারিয়ে পরিবার নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। তিলে তিলে একটু কিছু করছিলাম, এটাও বর্তমানে বন্যা নিয়ে গেছে। এখন আসলে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। শুধু বসতবাড়ি নয়, বন্যার পানিতে ভেসে গেছে একই গ্রামের আলমনসুরের ব্যবসা প্রতিষ্ঠান। পুঁজি হারিয়ে নিঃস্ব এই ব্যবসায়ী। ছিল, টাকা ছিল, মরক ছিল, অনেক কিছু ছিল, একসাথে মনে ভাঙিয়ে আমাকে নিয়ে নিতে দোকান এখন একবারে শূন্য। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই এবারের বন্যায় আবারও সর্বস্ব হারিয়েছেন পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক পরিবার। শেষ সম্বল হারিয়ে ঘুরছেন অন্যের দ্বারে দ্বারে। কোনোরকম জামটা বাঁচাইছি, পথে 2 বার পানিতে এটা গেছি, কোনোরকম গাছটা দড়ি আমরা বাঁচছিলাম। সব কিছু রাখে গেছে, 80টা দেখি এদের সব কিছু ভাঙা, সব কিছু নিয়ে গেছে। এরই মধ্যে কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙন মেরামতে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুর্গত এলাকার বাসিন্দাদের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্যোগ নেওয়ার কথা জানায় প্রশাসন। কাজ শুরু করে দিয়েছি। পরশুরামেও যে একটা জায়গায় কাজ শুরু করে দিয়েছি এবং এখন থেকে নিয়মিত কাজ চলবে। সকল দপ্তরকে সাথে নিয়ে আমাদের এবারের বন্যার যে ক্ষয়ক্ষতি আছে সেটি পুনর্বাসনের জন্য আমরা কাজ করব। আমাদের যে সকল অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো আমরা সংস্কারের জন্য দ্রুত পদক্ষেপ নেব। গত 9 বছরে মুহুরী, সিলোনিয়া ও কহুয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 194টি স্থান ভেঙেছে। বাঁধ মেরামতে প্রতি বছর সরকার কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও নতুন করে ভাঙছে বাঁধের বিভিন্ন স্থান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, এই মুহূর্তে নোয়াখালীর আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন? এখনো সেখানে বৃষ্টি হচ্ছে কিনা এবং মানুষের ভোগান্তির চিত্র সম্পর্কে জানাবেন। এই মুহূর্তের আবহাওয়া, বৃষ্টি হচ্ছে না, ঝলমলে রোদ, তবে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। কখনো ভারী বৃষ্টি, কখনো হালকা বৃষ্টি, কখনো মাঝারি বৃষ্টি, আবার কখনো বা রৌদ্র। এই রোদ বৃষ্টির খেলা চলছে নোয়াখালীতে আজকে সকাল থেকেই। এই মুহূর্তে আমি আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি সরকারি প্রতিষ্ঠানে। এটি মূলত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। আমি যদি একটু দেখাই, নিশ্চয় দেখা যাচ্ছে আমার ফ্রেমে। এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এই মুহূর্তে একেবারে পানিতে টইটম্বুর হয়ে আছে। শুধু এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র না, এর আশপাশে আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। সরকারি ভোকেশনাল ইনস্টিটিউট, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মৃত্তিকা সম্পদ অফিস, প্রত্যেকটি অফিসে একেবারে টইটম্বুর পানিতে হয়ে আছে। এবং যারা এখানে শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী যারা রয়েছেন, তারা পাশেই পাসপোর্ট অফিস, সেখানে যে পাসপোর্টের সেবা গ্রহীতা যারা রয়েছেন তাদেরকে কষ্ট করে এই পানির মধ্যে সেখানে সেবা নেওয়ার জন্য যেতে হচ্ছে। পাশাপাশি গতকালও মাঝে মধ্যে কিন্তু সেখানে রীতিমতো নৌকায় করে পাসপোর্ট অফিসে যেতে হয়। এই দৃশ্য শুধু এবারের না, গতবারও একই অবস্থা ছিল। তো আমরা বিভিন্ন উপজেলায় কথা বলেছি, বিশেষ করে নোয়াখালীর কবিরহাট, সেনবাগ, বেগমগঞ্জ সদর উপজেলা এবং কোম্পানিগঞ্জ উপজেলার পরিস্থিতি একেবারেই নাজুক। জেলা
কৃষি সম্পদ অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে কবিরহাটে পানি অত্যন্ত ধীর গতিতে নামছে, যে কারণে কবিরহাটে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর আমরা খবর নিয়েছি গতকাল সারাদিন, সেখান থেকে খবর নিয়ে যা জানা গেছে যে সুবর্ণচরে বেশ কিছু যে বীজতলাগুলো একেবারেই তলিয়ে গেছে। উঁচু জায়গা যারা সন্ধান করছেন, ভাড়া নিচ্ছেন, কিন্তু উঁচু জায়গাতে আসলে বীজ লাগানোর জন্য, নতুন করে বীজ লাগানোর জন্য সামর্থ্য নেই, অনেকের হাতেই পুঁজি নেই এবং উঁচু জায়গা খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো সব মিলিয়ে আসলে নোয়াখালীর একদিকে সরকারি অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে কৃষি জমি, মৎস্য খামার, পথঘাট সব কিছু পানির নিচে এখনো নিমজ্জিত রয়েছে। যত দিন যাচ্ছে ততই মানুষের দুর্ভোগ বাড়ছে। আপনি আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব। বন্যা পরিস্থিতি নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবু নাসের। এইচআরসি গ্রুপের চেয়ারম্যান সাইদ হোসেন চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং ফোরামের সাথে যুক্ত ছিলেন। ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। দেশের অন্যতম চা রপ্তানিকারক প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপের কর্ণধার হিসেবে চা শিল্পের উন্নয়নে সাইদ হোসেন চৌধুরীর অবদান ছিল। দেশি বিদেশি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত এই ব্যবসায়ীকে দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। স্পেনে তীব্র তাপপ্রবাহ গত 2 মাসে 1180 জনের মৃত্যু হয়েছে। এই তথ্য জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে 16 মে থেকে 13 জুলাইয়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। তীব্র তাপদাহে পুড়ছে ইউরোপের বিভিন্ন দেশ। সম্প্রতি লন্ডন ভিত্তিক দুটি প্রতিষ্ঠান জানায়, প্রচণ্ড গরম ও তাপপ্রবাহের জেরে 22 জুন থেকে 2 জুলাই পর্যন্ত 10 দিনে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলান সহ ইউরোপের গুরুত্বপূর্ণ 12টি শহরে প্রায় 2300 মানুষের মৃত্যু হয়েছে। যদিও এই সংখ্যা আরও বেশি বলে ধারণা সংশ্লিষ্টদের। এবার স্পেন জানালো, শুধু এই দেশটিতেই 2 মাসে তীব্র তাপদাহে মারা গেছে 1180 জন। গত বছর এই একই সময়ে এ সংখ্যা ছিল 70 জন। স্পেনের মন্ত্রণালয় জানিয়েছে 16 মে থেকে 13 জুলাইয়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এবার যারা মারা গেছে তাদের বেশিরভাগই 65 বছরের বেশি বয়সী এবং অর্ধেকের বেশি নারী। তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের উত্তরাঞ্চলবাসী। এছাড়া বার্সেলোনা ও মাদ্রিদে তাপমাত্রা ছাড়ায় 40 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। গত 2 মাসে তীব্র তাপদাহের কারণে স্পেন জুড়ে 76টি রেড অ্যালার্ট জারি করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ উল্লেখযোগ্যভাবে উষ্ণ হয়ে উঠছে এবং গ্রীষ্মকাল ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে বলে মত বিশেষজ্ঞদের। 2023 এবং 2024 সালের মতো এবারও ইতিহাসের উষ্ণতম জুন মাস দেখেছে বিশ্ববাসী। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাকিস্তানের চলতি বর্ষা মৌসুমে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 212 জন। গত 26 জুন থেকে 13 জুলাইয়ের মধ্যে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। মৃতদের মধ্যে 49 জন শিশু, 38 জন পুরুষ এবং 18 জন নারী রয়েছে। আকস্মিক বন্যা এবং ভারী বর্ষণের কারণে 10 কিলোমিটারেরও বেশি রাস্তা এবং 9টি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে 145টি বাড়ি এবং 310টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাঞ্জাব প্রদেশে। সেখানে বৃষ্টিপাতের কারণে 44 জনের মৃত্যু এবং 134 জন আহত হয়েছেন। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।